আচ্ছা, আলফা অ্যামিনো অ্যাসিডের শনাক্তকরণ, এটাকে প্রোটিনের শনাক্তকরণও বলতে পারি আমরা, তবে এটা আলফা অ্যামিনো অ্যাসিডের শনাক্তকরণই বলছি আমি। এই শনাক্তকরণে একটা রিয়েজেন্ট নেওয়া হয়, যে রিয়েজেন্টের নাম হচ্ছে নিন হাইড্রিন। নিন হাইড্রিন, তোমরা প্র্যাকটিক্যালি এটা করে থাকতেও পারো, নিন হাইড্রিন বলা হয়। নিন হাইড্রিন কিরকম? একটা যৌগ, যে যৌগটা জলের মতো বা বর্ণহীন একটা যৌগ। এখন তোমার কাছে যদি কোনো প্রোটিন বা আলফা অ্যামিনো অ্যাসিড থাকে, যেমন ধরে নাও ডিম, ডিমটাকে ভেঙে যদি সাদা অংশটা তুমি একটু নিয়ে নাও, সেই সাদা অংশটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিলে, তারপরে কি করলে সেটাকে জলে দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করলে, জল দিয়ে দিলে, লিথিয়াম অ্যাসিটেট দিতেও পারে, না দিলেও হয়, তবে লিথিয়াম অ্যাসিটেটও হয়ে নাও দিয়ে দিয়েছো, আর তুমি একটা প্রোটিন নিয়েছো, মানে এই আলফা অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে, আর নিন হাইড্রিনটা দিয়ে দিলে। এক ড্রপ নিন হাইড্রিন যখনই দেবে, একটা যৌগ তৈরি হবে, যে যৌগটার রং হবে গাঢ় নীলাভ বেগুনি। এই যে যৌগটা, এর রং হচ্ছে গাঢ় নীলাভ বেগুনি, বেগুনি বর্ণের একটা যৌগ তৈরি হবে। অর্থাৎ না তুমি ওই ডিমের সাদা অংশটা একটু হাতে করে বা একটা কাঠি করে নিয়ে এইখানে বোর্ডে লাগিয়ে দিয়েছো। বোর্ডে লাগালে কি হবে, কিছুক্ষণ পর সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর তুমি যখন নিন হাইড্রিনের স্প্রে করবে, নিন হাইড্রিন স্প্রে করবে, তখন দেখবে যে জায়গাটা প্রোটিনের ওই ডটটা লাগিয়েছিলে সেই জায়গাটা নীল হয়ে যাবে বা গাঢ় নীলাভ বেগুনি বর্ণের হয়ে যাবে, পার্পল কালারের একটু হয়ে যাবে। তাহলে তুমি বুঝে যাবে যে কোথায় প্রোটিনটা আছে, বা প্রোটিনের শনাক্তকরণ টেস্ট। তাহলে কি করব, টেস্ট টিউবের মধ্যে আমরা প্রোটিন বা আলফা অ্যামিনো অ্যাসিড নিয়ে নেব, তার মধ্যে অল্প নিন হাইড্রিন দিয়ে দেবো, জলীয় দ্রবণে লিথিয়াম অ্যাসিটেট যেখানে আছে, এইটা পিএইচ 9.0-তে ভালো হয়, তবে একটু কম বেশি হলেও অসুবিধা হয় না। এই যৌগটা তৈরি হয়। যদি পরীক্ষায় তোমাকে দেয় আলফা অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের শনাক্তকরণ, তাহলে এই রিঅ্যাকশনটা তোমাকে লিখতে হবে। এছাড়া সাইড প্রোডাক্টও কিছু পাওয়া যায়, সেই সাইড প্রোডাক্টগুলো লিখতেও পারো, না লিখলেও হবে। সাইড প্রোডাক্টগুলো যেমন বইতে আছে, যেমন এখানে তোমার পাওয়া যাবে জল পাওয়া যাবে, একটা অ্যালডিহাইড পাওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, RCHO কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যাসিটিক অ্যাসিড প্লাস 2 অণু জল প্লাস এইটা, এই যৌগগুলো পাওয়া যাবে। এটা নীল রঙের পাবে। তাহলে এটা আলফা অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের একটা শনাক্তকরণ বিক্রিয়া, যেটাকে নিন হাইড্রিন টেস্টও বলা হয়। এটা একটু বিক্রিয়াটা বড় আছে, 2-4 প্র্যাকটিস করলে তাহলে হবে। রিঅ্যাকশনটা দেখে নাও, নিন হাইড্রিনের সংকেত। এবার আসছি আরেকটা টপিকে, সেটা যে পেপটাইড এবং তাদের শ্রেণীবিভাগ। পেপটাইড, এখান থেকে কোশ্চেন দেয় অনেক। পেপটাইড নামটা শুনে থাকবে তোমরা, পেপটাইড, পেপটাইড যৌগ বা পেপটাইড বন্ড, এই দুটো জিনিস শুনে থাকবে তোমরা। পেপটাইড কাদের বলা হয় বা পেপটাইড বন্ধন কাকে বলা হয়? যখন দুটো আলফা অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিডগুলো, আলফা অ্যামিনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে পলিমার গঠন করে। যেমন একটা অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল দিচ্ছি, NH2 CH2 COOH, গ্লাইসিন, তোমরা জানো এর নামটা, গ্লাইসিন, যেটাকে GLY বলা হয়। আচ্ছা, গ্লাইসিনের সাথে আর একটা গ্লাইসিন আমি নিয়েছি, সেটাকে এরকম ভাবে লিখেছি NH2, এখানে NH2টাকে এরকম স্টাইলে লিখলাম, NH, একটা সিঙ্গেল বন্ড H বের করে দিলাম, CH2 COOH, এটা একটা গ্লাইসিন। GLY, তাহলে দুটো গ্লাইসিন, দুটো আলফা অ্যামিনো অ্যাসিড, একটা গ্লাইসিনের COOH গ্রুপ থেকে OH, আর একটা গ্লাইসিনের NH2 গ্রুপ থেকে H। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন।
কোথা থেকে কি বেরোচ্ছে, সি ডাবল এইচ গ্রুপ থেকে ওইচ বেরোচ্ছে কিন্তু, আর NH2 থেকে এইচ বেরোচ্ছে। এখান থেকে যদি এখনো জল বেরিয়ে যায় তাহলে যেটা তুমি পাবে যেটা হচ্ছে NH2 NH CH2 CO NH, এদিকে CH2 C ডাবল OH। এই যে আমি যেখানে আমি স্টার বক্স করে দিচ্ছি একটা, CO আর NH, এই যে গ্রুপটা পেয়েছি, এই যে গ্রুপটা পেয়েছি, এই যে বন্ড আছে, এই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। পেপটাইড বন্ধন। আর এই গ্রুপটা তোমরা জানো এটাকে অ্যামাইড বন্ডও বলা হয়, অ্যামাইড, অ্যামাইড বন্ড, যেটাকে আমরা পেপটাইড বন্ধ বলছি। প্রোটিনের ক্ষেত্রে দুটো আলফা অ্যামিনো অ্যাসিডের বিক্রিয়ায় যদি এখনো জল বেরিয়ে যায়, যেটা যে বন্ডটা তৈরি হয় তাকে পেপটাইড বন্ড বলে। আর এই যৌগটাকে বলা হয় ডাইপেপটাইড, ডাইপেপটাইড, ডাইপেপটাইড বা পেপটাইড বা পেপটাইড, এটা মনে রাখবে। হ্যাঁ, ডাইপেপটাইড আর পেপটাইড জিনিসটা একই। তাহলে দুটো অ্যামিনো অ্যাসিড থেকে যেহেতু পাচ্ছি তাই নাম হচ্ছে ডাইপেপটাইড। ডাই কথাটা এসছে যেহেতু দুটো আলফা অ্যামিনো অ্যাসিড থেকে পাচ্ছি। যদি তিনটে আলফা অ্যামিনো অ্যাসিড হতো, মানে একটা গ্লাইসিন আছে, আবার একটা গ্লাইসিন আছে, আবার একটা গ্লাইসিন আছে, তাহলে এটা হচ্ছে ট্রাইপেপটাইড। যেহেতু তিনটে অ্যামিনো অ্যাসিড আছে, চারটে অ্যামিনো অ্যাসিড হতে পারে, তাহলে টেট্রাপেপটাইড, পেন্টাপেপটাইড এরকম ভাবে তৈরি হবে। তাহলে একটা কথা মনে রাখবে যে পেপটাইড কথাটা এসছে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে তার উপর নামকরণ হচ্ছে। দুটো অ্যামাইনো অ্যাসিড ডাইপেপটাইড, তিনটা অ্যামাইনো অ্যাসিড ট্রাইপেপটাইড। আর এই বন্ধনগুলোকে বলছি পেপটাইড বন্ড। তাহলে এটা পেপটাইড বন্ড, ডাইপেপটাইড বন্ড, এরকম ট্রাইপেপটাইড বন্ড পাবো। এখানে যেহেতু গ্লাইসিন আর গ্লাইসিন আছে তাই এই পেপটাইড বন্ডটাকে GLY বলা হয়, গ্লাই পেপটাইড বন্ড। তোমার হয়তো পরীক্ষায় দিল যে গ্লাই আর গ্লাই পেপটাইড বন্ড অঙ্কন করে দেখাও, তাহলে এটা দেখাবে। এরকম দিতে পারে গ্লাইসিন, অ্যালানিন ALA, আবার একটা গ্লাইসিন, এরকম দিতে পারে গ্লাই অ্যালা গ্লাই। আচ্ছা, শর্টকাটে এরকম G-G বলা হয়, আর এটাকে বলা হয় GAG, আর এটা GG। যেমন এটা যেটা পেলাম আমরা GG, গ্লাইসিন পেপটাইড বন্ড। তাহলে এখানে যদি তোমাকে এরকম দিতে হয় গ্লাই অ্যালা গ্লাই পেপটাইড বন্ডটি, মানে ট্রাইপেপটাইড বন্ধনটি অঙ্কন করে দেখাও, তাহলে তোমাকে গ্লাই অ্যালানিন গ্লাই করতে হবে। তাহলে মাঝে কি করলাম, আমি একটা গ্লাইসিন নিয়ে নিলাম, আমি এখানে মুছে দিয়ে করে দিচ্ছি, গ্লাইটা রেখে দিয়েছি যেমন আছে। আর এখানে অ্যালানিন মানে কি, এখানে H এর জায়গায় CH3 আছে, তাহলে এটা অ্যালানিন হয়ে গেল, অ্যালানিন, যেটাকে ALA বলা হয়। তাহলে এখান থেকে এখনো জল বেরোবে, আমার এই জায়গা আছে যেহেতু আমি এখানে মুছে করে দিতে পারবো, এটাকে আমি CH3 করে দিলাম। আর এখানে আরেকটা গ্লাইসিন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে একটা জল বেরিয়ে গেল, এইখান থেকে এখনো জল বেরিয়ে গেল, এটাও গ্লাইসিন, যেটাকে GLY। তাহলে এখানে যুক্ত করলাম, কিভাবে যুক্ত হবে, এটা আর একটা পেপটাইড বন্ড পেলাম। তাহলে এখানে একটা পেপটাইড বন্ড পেলাম, দুটো পেপটাইড বন্ড পেলাম, এখানে একটা পেপটাইড বন্ড, এখানে একটা পেপটাইড, আমি বক্স করে দিলাম দোকানে। তাহলে এটা কি পেলাম, গ্লাই, এটা অ্যালা, এটা আবার গ্লাই। তাহলে এটা গ্লাই অ্যালা গ্লাই পেপটাইড বন্ড, ট্রাইপেপটাইড। ঠিক আছে, এরকম পরীক্ষা কোশ্চেন দেয় কিন্তু, গ্লাই অ্যালা গ্লাই বা পেপটাইড বন্ধনটি অঙ্কন করে দেখাও। পেপটাইডের সংজ্ঞা দেয়, পেপটাইড কাকে বলে বা ডাইপেপটাইড কাকে বলে। যেটাই পেপটাইড সেটাই ডাইপেপটাইড। ডাইপেপটাইড হচ্ছে বা পেপটাইড হচ্ছে যদি দুটো আলফা অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে এখনো জল বেরিয়ে যায় আর পেপটাইড বন্ধন গঠন করে, সেই যৌগ বলা হয় ডাইপেপটাইড বা পেপটাইড। ট্রাইপেপটাইড, এটা টেট্রাপেপটাইড, এরকম পরীক্ষা অনেক কোশ্চেন দিতে পারে। মানে তোমার কোশ্চেন দিয়েছে এরকম অ্যালা গ্লাই অ্যালা,
অর্থাৎ AGA তৈরি করো, বন্ধনটি তৈরি করো, বা ভ্যালিনও দিয়ে দিতে পারে, VALGLY VALA, এটা তৈরি করতে দিতে পারে। তিনটে বলেছি মুখস্থ রাখবে, ভ্যালিন, গ্লাইসিন, অ্যালানিন, এই তিনটে মনে রাখলে হবে। এটা হচ্ছে পেপটাইডের বন্ধন বা ট্রাইপেপটাইড যাকে বলে। একই রকম হতে পারে, আলাদা রকম হতে পারে। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, গ্লাইএলা, হ্যাঁ, গ্লাইসিন, ভ্যালিন, অ্যালানিন, যে কোনো একটা দিন। এদের নামকরণটা একটু বলে দিই, মুছে দিলাম, এটা শেষ করে দাঁড়াবো। তাহলে এরকম করে যদি একটা পেপটাইড বন্ধন তৈরি হতেই থাকে, তাহলে তুমি কি না 10খানা, একটা দুটো অ্যামাইনো অ্যাসিড হয়েছে, তাহলে ডাইপেপটাইড, তিনটে অ্যামাইনো অ্যাসিড ট্রাইপেপটাইড, এরকম ভাবে 9খানা আছে বা 10খানা আছে, সেগুলোকে বলা হয় অলিগোপেপটাইড। অলিগোপেপটাইড হচ্ছে কি? অলিগোপেপটাইড যদি কোনো আলফা অ্যামিনো অ্যাসিডকে তুমি ভাঙো, আর সেই আলফা অ্যামিনো অ্যাসিড থেকে এই মানে একটা প্রোটিনের চেন আছে, আলফা অ্যামিনো অ্যাসিডের চেন আছে, তো 2 থেকে 10টি যদি আলফা অ্যামিনো অ্যাসিড পাও, তাহলে সেটাকে বলা হয় অলিগোপেপটাইড। যেমন ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, ডেকা, সেখানেও যদি পাই, সেগুলোকে বলা হয় একত্রে বলা হয় অলিগোপেপটাইড। আর এরপরেও যদি আরো পাও, অনেকগুলো পাও, তাহলে সেগুলোকে বলা হয় প্রোটিন। প্রোটিন হতে গেলে যেটা শর্ত হচ্ছে যে 10খানা 100 বা তার বেশি সংখ্যক আলফা অ্যামিনো অ্যাসিড আছে, 100 বা তার থেকে বেশি সংখ্যক আলফা অ্যামিনো অ্যাসিড আছে, আর তার সাথে সাথে তার ওজনটা, আণবিক ভরটা 10,000 ইউনিটের বেশি আছে, 10,000 ইউনিটের বেশি আছে বা পাউন্ডের বেশি আছে। 10,000, হ্যাঁ 10,000 ভরটাকে মাপা হয় পাউন্ডেই মাপা হয় যতটা মনে হচ্ছে, এবার দেখতে হবে, দেখে নিচ্ছি। হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট আছে না, ওরকম ইউ দিয়ে আমার যতটা মনে হয় পাউন্ডই মাপায় নাকি, ইউ দিয়ে। একটু দেখে নেবো পরে। তা যদি 10,000 এককের বেশি হয় ওজনটা, আণবিক ভর, আর 100টা বা তার বেশি সংখ্যক আলফা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে কোনো পলিমার তৈরি করে, তাহলে সেটাকে বলা হয় প্রোটিন বলা হয়। তবে কিছু প্রোটিন আছে তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য প্রোটিন বলা হয়, কিছু প্রোটিন আছে যাদের অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 100 কম, যেমন 51টা আছে, এটাও দেখো বইতে দেওয়া আছে। 51 আলফা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে ইনসুলিন। ইনসুলিন কিন্তু একটা প্রোটিন। ইনসুলিন যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনে থাকি সুগারের পেশেন্টকে দেওয়া হয়, তা ইনসুলিন একটা প্রোটিন যেখানে আলফা অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 51। তাহলে 10,000 একক বা 100টার বেশি জেনারেল একটা সংজ্ঞা যদি কেউ থাকে, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন। তার মানে কি, প্রথমে আলফা অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে ডাইমার, ট্রাইমার, টেট্রামার, অলিগোমার, পলিমার, সেখান থেকে একটা জায়গায় পৌঁছাবো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন, আণবিক ভর 10,000 এককের বেশি বা 10,000 একক, আর আলফা অ্যামিনো অ্যাসিড প্রায় 100টা বা তার বেশি, তাকে বলা হয় প্রোটিন। তার মানে আমি বলতে পারি যে প্রোটিনের মনোমার হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আলফা অ্যামিনো অ্যাসিড হচ্ছে একটা পলিমার, এই প্রোটিন হচ্ছে একটা পলিমার, আর তার মনোমার হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। প্রোটিন হচ্ছে পলিমার আর তার মনোমার হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তার মানে একটা আলফা অ্যামিনো অ্যাসিড এরকম চেন পাবে, এই প্রোটিনে একটা চেন পাবে। প্রত্যেকটা চেনের ক্ষেত্রে এরকম ধরে নেওয়া হয়েছে যে লেফট সাইডে থাকবে একটা NH2 গ্রুপ, আর একদম শেষের প্রান্তে থাকবে একটা COOH গ্রুপ। তাহলে লেফট সাইডের প্রান্তে থাকবে NH2 গ্রুপ, আর ওই প্রোটিনটার শেষ প্রান্ত ডান দিকে রাইট সাইডের প্রান্তে থাকবে একটা COOH গ্রুপ। এই যে প্রোটিনের একটা দুটো প্রান্ত পাওয়া যাচ্ছে, একটা প্রান্তে N থাকে, একটা প্রান্তে C থাকে, একটা টার্মিনালে N থাকে, একটা টার্মিনালে C থাকে। প্রোটিনের এই যে প্রোটিনের বাঁ দিকের এই সাইডটাকে বা এই প্রান্তকে বলা হয় N প্রান্ত।
এন প্রান্ত, আর এটাকে বলা হয় সি প্রান্ত। এন টার্মিনাল আর সি টার্মিনাল। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে প্রোটিনের এন টার্মিনাল আর সি টার্মিনাল বলতে কি বোঝো, একটা প্রোটিনের এন টার্মিনাল আর সি টার্মিনাল আছে বলা হয় অ্যামিনো অ্যাসিড অবশেষ। তাহলে দুটো অবশেষ পাওয়া যায় একটা প্রোটিনের, বাঁ দিকে NH2 গ্রুপ একটা থেকেই যাবে আর ডান দিকে COOH গ্রুপ থাকে, বাকি মাঝের গুলো সব পেপটাইড বন্ড তৈরি করবে। তাহলে প্রোটিনের লেফট সাইডের যে প্রান্ত, বাঁ দিকের যে প্রান্ত যেখানে NH2 গ্রুপটা থাকে অবশেষ অবস্থায় থাকে, বিক্রিয়া করছে না, সাইক্লিক তো হচ্ছে না, তাহলে এটাকে ধরা হয় এন টার্মিনাল আর এটাকে বলা হয় সি টার্মিনাল। আর এদের নামকরণের একটা নিয়ম আছে, যেমন এটা তো একটা শর্টকাটে সংকেত লিখছি। এদের নামকরণের নিয়ম খুব সহজ নিয়ম। না একটা গ্লাইসিন আর আছে, একটা অ্যালানিন আছে, ডাইপেপটাইড আছে, গ্লাইসিন আর একটা হয় না অ্যালানিন। হ্যাঁ, এই যে যেটা প্রথমে থাকবে সেখানে যে ইনটা আছে গ্লাইসিন, এই ইনটার জায়গায় YL বসে যাবে, গ্লাইসাইল। আর অ্যালানিন যেমন আছে এরকম, তাহলে এর নাম হয়ে যাবে GLY গ্লাইসাইল গ্লাইসাইল অ্যালানিন। বাংলায় লিখলে এরকম হবে গ্লাইসাইল অ্যালানিন। যদি এরকম থাকতো গ্লাইসিন অ্যালানিন আবার গ্লাইসিন, তাহলে কি হতো, তাহলে এইটা GLYCINE প্লাস অ্যালানিন ALANINE, তারপর না আবার আছে GLYCINE, তাহলে কি নাম হতো, গ্লাইসাইল অ্যালানাইল গ্লাইসাইল অ্যালানাইল গ্লাইসিন। মানে এরপর যুক্ত হয়ে যাবে, শুধু ওই INE বাদ দিয়ে দেবো আর YL লিখে দেবো। তাহলে এটার নাম কি হবে, মানে গ্লাইসিন আছে, ভ্যালিন আছে আর অ্যালানিন আছে, তাহলে এর নামকরণটা কি হবে, গ্লাইসাইল ভ্যালাইল অ্যালানিন, গ্লাইসাইল ভ্যালাইল অ্যালানিন। তাহলে সি টার্মিনাল এন টার্মিনাল বলে গেলাম, পেপটাইড অলিগোপেপটাইড প্রোটিন বলে দিলাম। এবার প্রোটিন সম্পর্কে দু একটা জিনিস আছে, প্রোটিনের শ্রেণী বিভাগ আছে। প্রোটিনের শ্রেণী বিভাগটা বলে দিই একটু তোমাদের। আকৃতির উপর ভিত্তি করে, আকৃতি বলতে প্রোটিনের যে কণাগুলো থাকে, হ্যাঁ, সেই গঠনাকৃতি, ওই প্রোটিনের কণাগুলোর গঠনাকৃতির উপর ভিত্তি করে, অর্থাৎ আলফা অ্যামিনো অ্যাসিড যখন নিজেদের মধ্যে যুক্ত হয়ে 1D 2D 3D, হ্যাঁ, এরকম শেপ তৈরি করে, তাহলে সেরকম শেপের ফলে মানে নির্দিষ্ট শেপ থাকে তাদের। দু রকম বলছে, আকৃতি বা গঠনাকৃতি দু রকম হতে পারে প্রোটিনের। একটা হচ্ছে আঁশালো বা তন্তুময়, যেটাকে ফাইব্রাস প্রোটিন বলে, আঁশালো বা তন্তুময় প্রোটিন, তন্তুময় প্রোটিন, আঁশালো বা তন্তুময় প্রোটিন ফাইব্রাস প্রোটিন বলা হয়। আর একটা হচ্ছে বর্তুলাকার প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিন, বর্তুলাকার প্রোটিন। তাহলে গঠনাকৃতির উপর ভিত্তি করে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আঁশালো বা তন্তুময় প্রোটিন ফাইব্রাস প্রোটিন, আর একটা হচ্ছে বর্তুলাকার বা গ্লোবিউলার প্রোটিন, গোলাকার বুঝতে পারছো, তন্তুময় আঁশালো, এই দুটো প্রোটিন আছে। এই প্রত্যেকটা প্রোটিনের
যে প্রোটিনটা সেটা আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে। যেমন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তন্তুময় প্রোটিন কোথায় কোথায় পাওয়া যায়, গ্লোবুলার প্রোটিন কোথায় কোথায় পাওয়া যায়, আর এটা পার্থক্যের আকারেই তুমি পড়বে। পার্থক্যের আকারেই পরীক্ষাতে কোশ্চেন দেয় যে আসল তন্তুময় প্রোটিন আর গ্লোবুলার প্রোটিনের পার্থক্য লেখো, গ্লোবুলার প্রোটিন ফাইব্রাস প্রোটিনের পার্থক্য লেখো। অনেকবার দিয়েছে কোশ্চেনটা পরীক্ষা, কোশ্চেনে লিখে রাখো। আর এই প্রোটিনটা তোমার পাওয়া যায় যেমন আঁশালো বা তন্তুময় পাওয়া যায় চামড়া, নখ, চুল প্রভৃতি সৃষ্টিতে পাওয়া যায়। চামড়াতে পাওয়া যায়, নখে পাওয়া যায়, হ্যাঁ, কেরাটিন যেটা বলছে, কেরাটিন বা কোলাজেন, আলফা কেরাটিন, মায়োসিন প্রভৃতিতে এই প্রোটিন পাওয়া যায়, এই উদাহরণগুলো প্রোটিনের। আর গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন যেটা আছে সেটা সাধারণত এনজাইম, হরমোন, হ্যাঁ, এই জায়গাগুলোতে পাওয়া যায়। এটা এনজাইম, হরমোনে এইসব জায়গায় পাওয়া যায়, এই ধরনের প্রোটিন পাওয়া যায়। আচ্ছা, আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রোটিনের ভাগ আছে, এটা পড়ে নেবে, আরো রিডিং পড়ে নেবে। আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রোটিনের ভাগ আছে একটা, সেটা হচ্ছে তোমার সরল প্রোটিন আর কনজুগেটেড প্রোটিন। আর একটা হচ্ছে ড্রাইভ প্রোটিন। সরল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন আর ড্রাইভ প্রোটিন, এই কোশ্চেনটাও পড়ে নেবে। আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে সরল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন আর ডেরাইভ প্রোটিন। derived প্রোটিন, এটা একটু রিডিং করে নেবে। যেসব প্রোটিনের আর্দ্র বিশ্লেষণের ফলে শুধুমাত্র একটা আলফা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, না একটা নয়, শুধুমাত্র আলফা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এখানে এদেরকে আর্দ্র বিশ্লেষণ করলে, যে সকল প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে শুধু আলফা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না, তাকে বলা হয় সরল প্রোটিন। অর্থাৎ এরা শুধু ওই অ্যালানিন, গ্লাইসিন এরকম টাইপের আলফা অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে হয়ে তৈরি হয়। আর যেটাকে কনজুগেটেড প্রোটিন বলছি, সেসব প্রোটিনে আলফা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে একটি অপ্রোটিন অংশ পাওয়া যায়। এর সাথে কি পাওয়া যায়? কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে আলফা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর একটা অপ্রোটিন অণু পাওয়া যায়, অপ্রোটিন অংশ পাওয়া যায় এখানে। সেটাকে আমার যতটা মনে হচ্ছে অপ্রোটিন অংশ পাওয়া যায়, একে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ বলা হয় এই অপ্রোটিন অংশকে, বলা হয় প্রস্থেটিক গ্রুপ। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, তবে আমাদের কেমিস্ট্রি কোশ্চেন কমই দেয়। প্রস্থেটিক গ্রুপ কি? প্রস্থেটিক গ্রুপ হচ্ছে কনজুগেটেড প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করার ফলে আলফা অ্যামিনো অ্যাসিডের সাথে যে অপ্রোটিন অংশ পাওয়া যায় তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এখানে কয়েকটা প্রস্থেটিক গ্রুপের উদাহরণ দেওয়া আছে, প্রোটিনের নাম আর প্রস্থেটিক গ্রুপের। গ্লাইকোপ্রোটিন বলে একটা প্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন। সেই গ্লাইকোপ্রোটিনের যে প্রস্থেটিক গ্রুপ থাকে সেটা হচ্ছে সুগার। তাহলে গ্লাইকোপ্রোটিন আসলে কি? গ্লাইকোপ্রোটিন হচ্ছে সুগার আর আলফা অ্যামিনো অ্যাসিডের সংমিশ্রণ। আলফা অ্যামিনো অ্যাসিড থাকে আর সুগার থাকে, এই দুটো মিশ্রণ হয়ে যে প্রোটিনটা পাচ্ছি আমরা সেটা গ্লাইকোপ্রোটিন। সেই গ্লাইকোপ্রোটিনকে যখন আর্দ্র বিশ্লেষণ করব তখন আলফা অ্যামিনো অ্যাসিডের সাথে সুগার পাওয়া যাবে, যেটা অপ্রোটিন অংশ, যেটাকে প্রস্থেটিক গ্রুপ বলছি। আর ডেরাইভড প্রোটিনটা কি? অ্যাসিড, ক্ষার বা এনজাইম দ্বারা সরল বা কনজুগেটেড প্রোটিনকে আংশিক আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন
আণবিক পদার্থগুলিকে বলা হয় ড্রাই প্রোটিন। সরল বা কনজুগেটেড প্রোটিনকে যদি আমি অ্যাসিড বা ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেখানে কিছু আংশিক আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কিছু আণবিক পদার্থ পাওয়া যায়, সেগুলোকে বলা হয় ড্রাই প্রোটিন। মানে এছাড়াও মানে কনজুগেটেড প্রোটিন বা সরল প্রোটিনকে আমরা যখন আর্দ্র বিশ্লেষণ আংশিক আর্দ্র বিশ্লেষণ করছি, তখন সেখানে কিছু আণবিক পদার্থও পাচ্ছি, সেই ধরনের প্রোটিনগুলোকে বলা হয়। অর্থাৎ এছাড়া এই দুটো ছাড়াও মানে প্রোস্টেটিক গ্রুপ, আলফা অ্যামিনো অ্যাসিড ছাড়াও কিছু আণবিক পদার্থ পাবো, সেগুলোকে বলবো ড্রাই প্রোটিন। এরপরে আছে তোমার প্রোটিনের গঠনাকৃতি, প্রাইমারি গঠনাকৃতি, সেকেন্ডারি গঠনাকৃতি, টার্সিয়ারি গঠনাকৃতি আর কোয়াটারনারি গঠনাকৃতি। এটা রিডিং পড়ে নেবে, প্রোটিনের এই যে শ্রেণীবিভাগটা রিডিং পড়বে। অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচার কি প্রোটিনের আমি বুঝিয়ে দিচ্ছি একটু। প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে যেখানে শুধু আলফা অ্যামিনো অ্যাসিডগুলি, অ্যাসিড আবার একটা আলফা অ্যামিনো অ্যাসিড, আবার একটা আলফা অ্যামিনো অ্যাসিড, আবার একটা আলফা অ্যামিনো অ্যাসিড, এরকম ভাবে লং চেন তৈরি, অর্থাৎ গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, অ্যালানিন, গ্লাইসিন, এরকম একটা প্যাটার্ন তৈরি হয় লম্বা। এটা বলছি প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি এই স্ট্রাকচারটাকে বলছি প্রাইমারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারে কি হয়, ওই যে লং চেনটা যেটা পাচ্ছি সেইটার সাথে এখানে আরেকটা লং চেন আছে, অর্থাৎ এখানে হেলিক্স টাইপের থাকে, তোমরা জেনেছো এরকম হেলিক্স টাইপের থাকে। আর এইখানে কি হয়, এইখানে অ্যামিনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বা সালফারের মাধ্যমে যুক্ত হয়ে যায়। এই যে স্ট্রাকচারটা কি বলছি সেকেন্ডারি, হেলিক্স কনফর্মেশন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এবার প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার 3D স্ট্রাকচার আছে, একটু জটিল। আর কোয়াটারনারি স্ট্রাকচার বই দেখলে বুঝতে পারবে যে প্যাঁচানো প্যাঁচানো টাইপের শেষে পাচ্ছি। এটার পরেও একটা শেপ থাকে যেটা 3D শেপ, সেটাকে টার্সিয়ারি স্ট্রাকচার বলছি। আর এবার লাস্ট যে শেপটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার মানে এরকম টাইপের ছবি আঁকা আছে, বইটা দেখবে, আমি অতটা আঁকতে পারছি না। আর এরকম প্যাঁচানো ট্যাঁচানো টাইপের যেগুলো থাকে কোয়াটারনারি স্ট্রাকচার, সেগুলো থাকে। আর লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ডিনেচারেশন অফ প্রোটিন আর প্রোটিনের জৈবিক ক্রিয়াকলাপ। প্রোটিনের জৈবিক ক্রিয়াকলাপটা তুমি রিডিং করে নেবে। আমি ডিনেচারেশন অফ প্রোটিনটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাকে, লাস্ট টপিক এটা প্রোটিনের। এটা পরীক্ষায় দেয়, এগুলো দিয়ে কোশ্চেন দেয় না, যেটা আমি এখন বললাম একটু ডিটেলসে আমি বলিনি, একটু রিডিং করে নেবে। ডিনেচারেশন অফ প্রোটিন, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। ডিনেচারেশন অফ প্রোটিন, ডিনেচার্ড প্রোটিন বলা হয়, প্রোটিনের ডিনেচারেশন। ডিনেচারেশন, প্রোটিনের ডিনেচারেশন। তুমি দেখে থাকবে এরকম একটা প্রোটিনের এক্সাম্পল, যেমন তুমি একটা ডিম নিলে, কাঁচা ডিম নিলে, সেই কাঁচা ডিমটাকে তুমি যদি প্রেসার কুকারে বা গরম জলে রেখে দাও, কিছুক্ষণ ফোটাতে শুরু করো, সেই কাঁচা অংশ আর কুসুমটা ওই তরল থেকে সলিড হয়ে জমে যায়। বা ডিমকে তুমি ভেজে নিলে, তাহলে ডিমের যে শেপটা ছিল আগে তার থেকে চেঞ্জ হয়ে গেল। ঠিক একই রকমভাবে দুধের মধ্যে তুমি একটু লেবু দিয়ে দিলে বা কোনো অ্যাসিডিক পদার্থ দিয়ে দিলে, তাহলে দুধটা কেটে যায় বা ছানা তৈরি হয়ে যায়। এই যে প্রোটিনের একটা শেপ থেকে আরেকটা শেপে পরিণত হয়ে যাচ্ছে কোনো কিছু যোগ করলে বা কিছু কারক পদার্থ দিলে। টেম্পারেচার হতে পারে, অ্যাসিড বা ক্ষার হতে পারে, বা ইলেকট্রোলাইসিস করতে পারো, বা কিছু একটা তড়িৎ বিশ্লেষণ করতে পারো। ফলে কি হয়, প্রোটিনের যে শেপ থাকে সেই শেপটা চেঞ্জ হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন। প্রোটিনের ডিনেচার্ড হয়ে যাওয়া মানে কি, একটা গঠনাকৃতি পরিবর্তিত হয়ে আরেকটা গঠনাকৃতি, অর্থাৎ একটা প্রোটিনের একটা রূপ থেকে আরেকটা রূপে পরিণত হয়ে যাওয়া। প্রোটিনও থাকে, সেটাই মানে কাঁচা ডিমের মধ্যেও প্রোটিন থাকে আর সেদ্ধ ডিমের মধ্যেও প্রোটিন থাকে, কিন্তু কাঁচা ডিমের প্রোটিনের খেলে যে উপকারটা পাবে, সেদ্ধ ডিম খেলে তার হয়তো অন্য একটা উপকার পাচ্ছ। অর্থাৎ এখানে যে গঠনাকৃতি থাকবে সে চেঞ্জ হয়ে যাবে। কোন শেপটা চেঞ্জ হবে? মেনলি যে চেঞ্জ হয়
তোমার যখনই তুমি প্রোটিনের মধ্যে ওই অ্যাসিড দিয়ে দিলে বা ইউভি রশ্মি পাঠিয়ে দিলে বা তুমি তড়িৎ বিশ্লেষণ করে দিলে বা লেবু দিয়ে দিলে, অ্যাসিড দিয়ে দিলে, তাহলে মেনলি যেটা হয় তোমার প্রাইমারি স্ট্রাকচারটা পরিবর্তন হবে না। ডিনেচারের ফলে প্রোটিনের প্রাইমারি গঠনের পরিবর্তন হয় না, টারসিয়ারি আর সেকেন্ডারি স্ট্রাকচারের চেঞ্জ হয়ে যায়। সেকেন্ডারি স্ট্রাকচার আর টারসিয়ারি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রাইমারি স্ট্রাকচারটা সেম থাকে, প্রাইমারি স্ট্রাকচারটা একই থাকে। অর্থাৎ ওই আলফা অ্যামিনো অ্যাসিডের যে চেনটা সেটা চেঞ্জ হয় না, ওই হাইড্রোজেন বন্ডিংটা বা ওই যে নিজেদের মধ্যে জড়িয়ে 3D শেপ করেছে সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ডিনেচারে সব প্রোটিন কাকে বলা হয়? যদি তোমার কোনো প্রোটিনে পিএইচ চেঞ্জ করে দিলে বা ইউভি রশ্মি পাঠিয়ে দিলে বা হিট দিয়ে দিলে ফলে কি হয়, প্রোটিনের সেকেন্ডারি আর টারসিয়ারি ঘটনাকৃতি পরিবর্তিত হয়ে যায়। সেই ঘটনাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন। যেমন সাদা একটা কাঁচা ডিমকে আমরা যখন সেদ্ধ করি, হিট দিই, তখন ওইখানে অ্যালবুমিন আর গ্লোবিউলিন যেটা থাকে সেটার সেকেন্ডারি আর টারসিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে সেদ্ধ ডিম তৈরি হয়। অর্থাৎ সেদ্ধ ডিমের সেকেন্ডারি আর টারসিয়ারি স্ট্রাকচার প্রোটিনের আর কাঁচা ডিমের সেকেন্ডারি আর টারসিয়ারি স্ট্রাকচার ভিন্ন হবে। দুধের মধ্যে সেকেন্ডারি আর টারসিয়ারি স্ট্রাকচার যা হবে প্রোটিনের, ছানার মধ্যে কিন্তু সেকেন্ডারি টারসিয়ারি স্ট্রাকচার ভিন্ন হবে। আচ্ছা, রিনেচারেশন বলে একটা কথা আছে, রিনেচারেশন অফ প্রোটিন। যে প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যাচ্ছে, যে কারণের জন্য ডিনেচার্ড হচ্ছে, সেই কারণটাকে যদি সরিয়ে নিই তাহলে প্রোটিনটা আবার আগের অবস্থায় বা আগের স্ট্রাকচারে 3D আর 2D স্ট্রাকচারটা, অর্থাৎ 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা, সেকেন্ডারি আর টারসিয়ারি স্ট্রাকচারটা আবার সেই জায়গায় ফিরে আসবে। একে বলা হয় রিনেচারেশন। তবে বাস্তবে এর উদাহরণ চাক্ষুষ তুমি দেখতে পারবে না, এটা আমাদের শরীরের মধ্যেই হয়, হয়তো আমাদের শরীরের মধ্যে রিনেচারেশন হয়। অর্থাৎ যে কারণটা সরিয়ে নেবে সেই কারণটা আবার আগের অবস্থায় প্রোটিনটাকে নিয়ে যাওয়াকে বলা হয় রিনেচারেশন। ঠিক আছে? আর বেশিরভাগ ক্ষেত্রেই ডিনেচারেশনটা একমুখী হয়, কিছু কিছু ক্ষেত্রে রিভার্সেবল হয়, যেটাকে আমরা রিভার্স বলি। আর প্রোটিনের জৈবিক ক্রিয়াকলাপগুলো একটু দেখে নেবে, এগুলো বায়োলজির কোশ্চেন বেশি। হ্যাঁ, এনজাইম, বিপাকীয় নিয়ন্ত্রণ, অ্যান্টিবডি, কাঠামো সৃষ্টিকারী পদার্থ, ট্রান্সপোর্ট এজেন্ট, এগুলো একটু দেখে নেবে তোমার প্রোটিনের ক্রিয়াকলাপগুলো। এটা মোটামুটি প্রোটিনের টপিক হয়ে গেছে। প্রোটিন থেকে মেইন যে কোশ্চেন দেয়, আলফা অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল আলফা অ্যামিনো অ্যাসিড, পেপটাইড বন্ধন থেকে কোশ্চেন দেয়, বর্তুলাকার তন্তুময় প্রোটিনের পার্থক্যটাও লিখতে দেয়, ডিনেচারেশন অফ প্রোটিনের উদাহরণ চায়, আর তারপরে সি টার্মিনাল, এন টার্মিনাল পেপটাইড বন্ধন আঁকতে দেয় অনেকবার, এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের পার্থক্য লিখতে দেয়, আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ চায়। এই কোশ্চেনগুলোই থাকে। এটা মোটামুটি করলে তুমি একটা কোশ্চেন নাম্বার টেস্ট পেপারের কোশ্চেনগুলো করে নেবে, দেখবে এগুলোই থাকে। খুব সহজ চ্যাপ্টার টপিক এটা। আর এরপরে পড়ে থাকছে আমাদের নিউক্লিক অ্যাসিড। বায়োলজির নিউক্লিক অ্যাসিড অলরেডি পড়েছো, ডিএনএ আরএনএ, তাও আমি একবার বলে দেবো। আর লিপিড ভিটামিনটা নিজে থেকে পড়বে। ভিটামিনের দুটো কোশ্চেন বলে দিই। ভিটামিনের যে কোশ্চেনটা দেয়, ভিটামিন সি এর রাসায়নিক নাম যেটা আমরা জানি অ্যাসকর্বিক অ্যাসিড, আর এর অভাবে কি কি হয়, কোথায় দ্রবীভূত হয়, অ্যাসিডে দ্রবীভূত হয় না, ফ্যাটে দ্রবীভূত হয়। আর ভিটামিন বি12 যেটাকে সায়ানোকোবালামিন বলা হয়, সায়ানোকোবালামিনে কি মেটাল থাকে, কোবাল্ট থাকে। সায়ানোকোবালামিন বি12টা পড়ে নেবে, ভিটামিন সিটা একটু পড়ে নেবে, কোথাও কোথাও টেস্ট পেপারে কোশ্চেন পাবে। আর এমনি লিপিড আর ভিটামিন এনজাইম নিজে থেকে পড়ে নেবে। এখানে আমি এটা পড়াবো না এই টপিকটা। ভিটামিন এনজাইম লিপিডটা রিডিং একবার চোখ বুলিয়ে নেবে। ভিটামিন সি আর ভিটামিন বি12 কোশ্চেনটা দেয় বলে আমি বলে দিলাম। ঠিক আছে? এটা মোটামুটি লিপিড, ভিটামিন, হরমোন, এনজাইম এগুলো একটু পড়ে নেবে নিজে থেকে, এখানে আমি আর কিছু পড়াবো না, ওইগুলো বায়োলজির টপিক। আর নিউক্লিক অ্যাসিডটা যদিও বায়োলজির টপিক, আমি একবার শুধু বলে দেবো, আর কার্বোহাইড্রেটের যে অংশটুকু বাকি আছে সেটা বলে দেবো, তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। টেস্ট পেপারের কোশ্চেন, সালের কোশ্চেন করলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখান পর্যন্ত আজকে থাকছে।